এবার তেল আবিবে ভয়াবহ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পুতিনের 1 মাসের আদেশের মেয়াদ শেষ, ফের তীব্র আক্রমণের আশঙ্কা। এবার নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না, হুঁশিয়ারি নাইম কাসেমের। এদিকে সেনা দিবসে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট। আরো জানিয়ে দিব হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের। এদিকে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন বিলওয়াল। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে 74 জনে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের। মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরে বিমান হামলা চালানোর পর শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফায় জুলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এ তথ্য জানায়। খবর মেহের নিউজের। তিনি বলেন, এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি। ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে ৮০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। মূলত এই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়। ইয়াহিয়া সারি বলেন, আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি, যেখানে আমরা যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি। এছাড়া ইয়েমেনি প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে। এদিকে পুতিনের 1 মাসের আদেশের মেয়াদ শেষ, ফের তীব্র আক্রমণের আশঙ্কা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা না করার যে 30 দিনের আদেশ দিয়েছিলেন তা শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। গত 18 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলাপের পর রাশিয়া 1 মাসের হামলা বিরতির ঘোষণা দিয়েছিল। তবে এই সময় থেকে মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছিল। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 1 মাসের সময়সীমা শেষ হয়েছে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা নেই। এই অল্প সময়ের বিরতিটিই ছিল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পক্ষ থেকে রাশিয়ার কাছ থেকে পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। তবে এর আগে পুতিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে যৌথভাবে প্রস্তাবিত সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সাময়িক নিষেধাজ্ঞাকে অঙ্গীকারহীন নাটক হিসেবে আখ্যা দিয়ে বলেন, পুতিনের কথার তোয়াক্কা না করেই রাশিয়া ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। এই নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় দুই দেশের মধ্যে সহিংসতা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবার নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না, হুঁশিয়ারি নাইম কাসেমের। লেবাননের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব যখন চাপ বাড়াচ্ছে, তখন দলটির ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাসেম শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না। হিজবুল্লাহ ঘনিষ্ঠ এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে কাসেম বলেন, আমরা কারো হাতে হিজবুল্লাহর বা প্রতিরোধের অস্ত্র তুলে দেব না। নিরস্ত্রীকরণ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে। এর আগে গাজা থেকে যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ইসরায়েলি হামলায় নিহত হন সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাইম কাসেম। হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা ওয়াফিক সাফা শুক্রবার বলেন, ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না।
আল নূর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট জোসেফ আউনের অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে তা আসল একটি প্রতিরক্ষামূলক কৌশল। এদিকে সেনা দিবসে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট। জাতীয় সেনা দিবস উদযাপন করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও প্রস্তুতির পাশাপাশি তাদের প্রতিরক্ষা সক্ষমতায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার বিষয়ে প্রশংসা করেছেন। শুক্রবার পেজেশকিয়ান উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তেহরানে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানের ভাষণে পেজেশকিয়ান ইরান এবং সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা অর্জনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, একটি শক্তিশালী এবং প্রস্তুত সেনাবাহিনীর উপস্থিতির মাধ্যমে সমাজের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা সম্ভব। যদি এই আশীর্বাদপূর্ণ শক্তি সমাজে না থাকতো, তাহলে আমাদের সমাজ থেকে নিরাপত্তা অদৃশ্য হয়ে যেত। পেজেশকিয়ান আরো বলেন, একটি শক্তিশালী এবং প্রস্তুত সেনাবাহিনীর অস্তিত্ব ইরানকে এই অঞ্চলে যোগাযোগ, শান্তি ও প্রশান্তি প্রতিষ্ঠায় শক্তিশালীভাবে বাস্তবায়ন করতে সক্ষম করেছে। পেজেশকিয়ান নিশ্চিত করেছেন, ইরান এই অঞ্চলে একটি অসংবাদিত শক্তি হয়ে উঠেছে। দেশটির সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে এজন্য ধন্যবাদও দিয়েছেন তিনি। এবার হামাসের প্রতি কৃতজ্ঞতা পুতিনের। হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে প্রশংসাও করেন ফিলিস্তিনি এ সংগঠনটির নেতৃত্বের। হামাসের জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া 3 জন রুশ নাগরিকের সাথে বুধবার ক্রেমলিনে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে এ খবর। এ সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পুতিন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চায় না। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আমরা যে আজ মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়া দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক। 2023 সালে ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দী হন রুশ নাগরিক আলেক্সান্দার ক্রোফানভ, তার মা এলেনা ক্রোফানভ ও বাগদত্তা সাপির কোহেন। সেই বছরের নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপির। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেকসান্দার। এদিকে জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন বিলওয়াল। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন সরকারকে রীতিমতো হুমকি দিলেন পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। শুক্রবার সিন্ধু নদের উপর নতুন খাল খনন ইস্যুতে সিন্ধুর সঙ্গে সংঘর্ষের পথে না যাওয়ার জন্য এ হুমকি দেন তিনি। শুক্রবার রাতে হাতড়ি বাইপাস গ্রাউন্ডে এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, পিপিপির আপত্তি সত্ত্বেও যদি বিতর্কিত প্রকল্পগুলো বন্ধ না করা হয়, তাহলে তার দল ফেডারেল সরকার থেকে বের হয়ে যাবে। তিনি ঘোষণা করেন, সিংহ সর্বদা জনগণের রক্তের উপর নির্ভর করে। শেহবাজ শরীফ সরকারের নীতি কৃষক বিরোধী। তিনি আরো বলেন, যারা এ প্রকল্পের পরিকল্পনা করছেন তাদেরকেও পিপিপির কাছে জবাব দিতে হবে। তিনি ফেডারেল সরকারকে কৃষকদের সহায়ক মূল্য দেওয়া থেকে বঞ্চিত করার এবং প্রদেশগুলোকে গম সংগ্রহ থেকে বিরত রাখার অভিযোগও করেন। শুধু তাই নয়, সরকার কৃষিক্ষেত্রের উপর ব্যাপক কর আরোপ করেছে, যা কারণ কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এবার ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে 74 জনে। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে 74 জন নিহত হয়েছে। এটিকে দেশটিতে মার্কিন বাহিনীর সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে হুতিরা। শুক্রবার সশস্ত্র সংগঠনটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আজবাহি বলেছেন, বৃহস্পতিবারের হামলায় আরও 171 জন আহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় কমান্ডো জানিয়েছে, হুতিদের জ্বালানি ও রাজস্বের উৎস বন্ধ করে দেওয়ার জন্যই এই বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ আল আত্তাব বলেছেন, মার্কিন বিমান হামলা বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে, তবে বেশিরভাগ হামলাই বন্দর স্থাপনাগুলোর আশেপাশে ছিল। সাংবাদিক বলেন, প্রথমে 4টি বিমান হামলা চালানো হয় যখন লোকেরা কাজ করছিল। বিমান হামলার ফলে বন্দরের কর্মীরা অবাক হয়ে যান। এমনকি সেই সময় ঘটনাস্থল থেকে ট্রাক চালকরাও ছিলেন। আল আত্তাব আরো বলেন,
বেসামরিক নাগরিকের মৃত্যু এবং রাস ইসার কৌশলগত গুরুত্বের কারণে এই হামলা ইয়েমেন জুড়ে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। ইয়েমেনের আমদানির প্রায় 70% এবং মানবিক সহায়তার 80% রাস ইসা, হুদাইদা এবং আস সালিব বন্দর দিয়ে যায়। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার, পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্বস্তিতে রয়েছেন দুই দেশের ব্যবসায়ীরাও। এমনই সংকটের মধ্যে সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে চীনা পণ্যের উপর শুল্ক কমাতে চান তিনি। হোয়াইট হাউসে বৃহস্পতিবার চীনের পণ্যের উপর আরোপ করা শুল্ক নিয়ে আলাপের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, আরো বেশি হোক তা আমি চাই না, কারণ একটি পর্যায়ে গেলে মানুষ আর কেনাকাটা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কমাতে পারি কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। চলতি মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পরে 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত করা হলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না চীনের। দেশটির উপর বরং ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে 145% করা হয়। পাল্টার জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করে।